কারণ শিক্ষক তো চাচ্ছে তাকে মানুষ হিসেবে তৈরি করার জন্য। তো একটা মানুষ কখন ভালো মানুষ হবে? যখন একটি আদর্শিক শিক্ষা পাবে, নীতি নৈতিকতার শিক্ষা পাবে, তখন সেই মানুষগুলি ভালো হবে। তো এই জায়গাগুলি আমাদের রাজনীতিতেও প্র্যাকটিস করা উচিত, কারণ এখন তরুণ প্রজন্ম যারা রাজনীতিতে আসছে তারা শতকরা 70%, আমি যেটা দেখছি শতকরা 70% শিক্ষিত, 40% ভার্সিটি পড়ুয়া ছাত্র আমার সহযোদ্ধা ভাই বোনেরা, আর বাকি 50%-এর ভিতরে প্রায় 20% ইন্টার এসএসসি কমপ্লিট, আর বাকি 30% যারা আছে তারা হয়তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষ। তো যারা ভার্সিটি এবং এসএসসি এইচএসসি যারা কমপ্লিট করেছে তাদের মাধ্যমেই কিন্তু যারা সাধারণ মানুষ আছে তারা তাদের আদর্শ দেখে, তাদের চরিত্র দেখে, তাদের চলাফেরা দেখে কিন্তু ভালো হয়ে আসবে, ভালো পথে আসবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে যত অন্যায়, অনিয়ম, দুর্নীতি, চুরি, ডাকাতি, বদমাশি, লুণ্ঠন, খুন, গুম, এগুলো কিন্তু সব এই ভার্সিটির এবং শিক্ষিত পোলাপানরাই করে। কেন করে? কারণ এই সচিবালয়, এই মন্ত্রণালয় যারা দায়িত্ব পালন করে তারা কিন্তু সবাই ভলিউম ভলিউম বই পড়ে শিক্ষা অর্জন করে ওখানে গিয়েছে, অনেকে বিসিএস ক্যাডার হয়েছে। কিন্তু এই শিক্ষিত মানুষগুলো কিভাবে মানে চরিত্রহীন কাজ করে? তো এই জায়গা থেকে আমরা একটাই বিষয় উপলব্ধি করতে পারি, সেটা হলো নীতি নৈতিকতার শিক্ষা, ধর্মীয় শিক্ষা আমাদের মধ্যে না থাকার কারণেই সেই শিক্ষিত মানুষগুলো শয়তানে রূপান্তরিত হয়েছে। কিন্তু শয়তানের অনেক শিক্ষা ছিল, তারপরে সে কেন সে কেন শয়তান ছিল? তার কারণ হয়েছে তাদের ভিতরে নীতি নৈতিকতার আদর্শের শিক্ষা ছিল না। তো আমার তরুণ প্রজন্ম ভাই ও বোনেরা, সহযোদ্ধা ভাই ও বোনেরা, সকলকে বলবো আপনারা অনেকেই মেসোইড, অনেকেই শিক্ষিত, অধিকাংশই ভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, এইচএসসি কমপ্লিট করেছেন। তো আমরা যেন আমাদের রাগ, অভিমান, ক্ষোভ সব কিছু ভুলে গিয়ে আমরা যেন সামনের দিনগুলো আলোকিত এবং আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রকে উজ্জ্বল করতে পারি, সেই প্রত্যাশা নিয়ে যেন আমরা পথ চলি। আমরা একসাথে পথ চলেছি, একসাথে কাজ করেছি, অনেক অভিমান আছে, অনেকের ক্ষোভ আছে, সব ক্ষোভগুলো ভুলে যাই। আবারও আমি বলছি, অনেকে বলছেন যে আগে এগুলো কেন বলেননি। আগেও আমাদের পার্টি অফিসে এগুলো প্র্যাকটিস করেছি, বলেছি, তখন এটাকে অতটা মূল্যায়ন করা হয় না, কারণ আমাদের একটাই সবার উদ্দেশ্য ছিল যে ফ্যাসিস্টকে কিভাবে তাড়িয়ে আমরা আমাদের দেশকে মুক্ত করতে পারি। তো এটা যখন আমরা সফল হয়েছি, তখন অনেকে নীতি নৈতিকতার জায়গা থেকে অনেকে থাকতে পারছে না। এক একটা মানুষের এক একটা আদর্শ, নীতি নৈতিকতা, সবার আদর্শ, সবার মন মানসিকতা সবার যে পছন্দ হবে এমনটা না। তো আমি আবারও বলছি, যেন আমরা সামগ্রিকভাবে সবার আলোচনা সমালোচনা করি ভালোর জন্য, উন্নতির জন্য, আদর্শের জন্য, দেশের কল্যাণের জন্য। যেন কারো প্রতি ক্ষোভ, ওই ছাত্রলীগের মতো, গুন্ডালীগের মতো, স্বৈরাচার খুনি হাসিনার মতো, এবং যারা তাণ্ডব চালিয়েছে, ইয়া 1 মাস আগেও বা 1.5 মাস আগে যে পুলিশের যে তাণ্ডব ছিল, যে আচরণ ছিল, মানুষ যে ভয় ছিল এবং তাদের যে ভয়ানক একটা রূপ ছিল, আজকে কিন্তু সেটা নেই। তো রাষ্ট্র ব্যবস্থা যদি ভালো হয়ে যায়, তো আমাদের দেশের জনগণ সবাই স্বস্তি পাবে, শান্তি পাবে। তো শান্তির জন্য রাজনীতি, আবারও বলছি, রাজনীতির মূল বিষয়বস্তু হলো সমাজ, দেশ এবং রাষ্ট্র, আর রাষ্ট্রের প্রাণ হলো জনগণ। তো জনগণের মাঝে অশান্তি সৃষ্টি আমরা করব না। আমরা যারা রাজনীতি করি অনেকেই মেসুইড, আমি মেসুইড যারা আছেন বা যারা শিক্ষিত বা যারা অ্যাক্টিভ, যারা আদর্শিক নীতি নৈতিকতার জায়গা থেকে রাজনীতিকে লালন করেন, স্বপ্ন দেখেন আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, দেশকে আলোকিত করব, একটি আদর্শিক রাষ্ট্র হিসেবে আমরা উন্নীত করতে চাই। তো আমি তাদেরকে বলবো যে আপনারা পাঠশালা, রাজনৈতিক কর্মশালা গঠন করুন। গঠন করার মাধ্যমে অন্তত প্রতি মাসে 4টা ট্রেনিংয়ের চেষ্টা করেন, যেটা আমি বাস্তবায়ন করার চেষ্টা করেছিলাম 2020-এর দিকে। আমি কয়েকটা প্রোগ্রামও করেছিলাম, অনেকে সাপোর্ট করেছিল, কিন্তু তখন আন্দোলন সংগ্রাম করার কারণে অতটা সফল হয়নি। তো যারা আছেন তারা আপনারা রাজনৈতিক কর্মশালা, পাঠশালা গঠন করুন।
পাঠশালা গঠন করার মাধ্যমেই কিন্তু আমরা শিক্ষিত হব। আসলে আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, যারা নিজেকে ভাবছি যে আমি অনেক জ্ঞানী, আসলে যদি একটু ভাবি, একটু চিন্তা করি যে ধরেন আমরা ছোটবেলায় কোরআন শরীফ পড়েছি, অনেকে ধরেন 1 বছর বা 2 বছর না পড়ার কারণে, প্র্যাকটিস না থাকার কারণে সেই সূরাগুলো ভুলে যাচ্ছে। বা আমরা অনেক সময় কবিতা পড়েছি, গল্প পড়েছি, আমাদের প্র্যাকটিস না থাকার কারণে আমরা সেগুলো ভুলে গিয়েছি। তো ঠিক যদি আমরা আমাদের রাজনৈতিক অঙ্গনে আমরা আদর্শ, ধর্ম, নীতি নৈতিকতা এবং রাষ্ট্র গঠন করার জন্য কি যোগ্যতা থাকতে হবে, নেতৃত্ব, আনুগত্য, আহ, নেতৃত্বের গুণাবলী, আনুগত্যের যে গুণাবলী, আহ, আনুগত্য কেন করতে হবে, নেতৃত্ব কে দিবে, কারা কিভাবে দিবে, এগুলো যদি আপনারা কর্মীদের মাঝে বাস্তবায়ন করতে পারেন, তাহলে কখনো নোংরা পরিবেশ তৈরি হবে না। এদেশের মানুষ বুক ভরা আশা ছিল যে এই তরুণ প্রজন্ম যেটা একটা দল গঠন হয়েছে ভালো কিছু উপহার দিবে। আমরা এখনো আশাহত না। হয়তো আলোচনা সমালোচনা, বিরুদ্ধাচরণ এই জন্য করছি যে হয়তো আলোচনা সমালোচনার মাধ্যমেই হয়তো ভুল ত্রুটিগুলো উপরে চলে আসবে। উপরে যখন চলে আসবে তখন সব কর্মীরা যখন এটা নিয়ে বসবে, আলোচনা করবে, সমালোচনা হবে, তখন হয়তো ব্যক্তি পরিবর্তন হতে বাধ্য হবে। তো দেখেন, কুক্ষিগত করে রেখেছিল একটা মানুষ 17 বছর পর্যন্ত। তো একটা মানুষের কারণে কিন্তু সেই দলের লক্ষ্য বা শত শত যে গুন্ডা বাহিনী ছিল সব কিন্তু শেষ হয়ে গেছে। ঠিক আপনি বলেন, আমি বলি, যারাই বলেন, যদি আমরা আমাদের কারো ব্যক্তিগত অসৎ উদ্দেশ্য থাকে, যদি আমাদের মাঝে নীতি নৈতিকতার, আদর্শের, ধর্মীয় শিক্ষার এবং জবাবদিহিতার জায়গা স্বচ্ছ থাকে, 100% নিশ্চিত করা যায়, গণতন্ত্র প্র্যাকটিস থাকে, তাহলে দেখা যাবে যে ব্যক্তি অন্যায় করলেও সে ওই জায়গায় আর থাকতে পারবে না। সে অন্তত তার অন্যায় ছাড়তে বাধ্য হবে। তো এটা অন্তত আপনারা করেন। আর যারা বিরোধিতা করছেন, করেন, আমার সমালোচনা করেন আমাকে ভুল শোধরাবার জন্য, আমিও ভুল শোধরাবার জন্য আলোচনা করছি। বাট আমি কিন্তু কাউকে বকা দিচ্ছি না।